হ্যালো, ওয়েলকাম ব্যাক এগেন। আগের লেকচারটা একটু বেশি দীর্ঘায়িত হয়ে যাচ্ছিল বলে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। আমাদের এই সেকেন্ড পার্টে পাইরোলাইটিক সিন এলিমিনেশন রিয়াকশনের ডিসকাশনটা কন্টিনিউ করছি। দুটো রিয়াকশন আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি, একটা হচ্ছে অ্যাসিটেটের পাইরোলাইসিস আর একটা হচ্ছে পাইরোলাইসিস অফ স্যানথেটস, যেটাকে সুগেভ রিয়াকশন বলে রাশিয়ান কেমিস্ট লেভ সুগেভের নামে অনুযায়ী। এরপরে থার্ড যে রিয়াকশনটা আছে, যেটা আমাদের লাস্ট এখানে পড়তে হবে এবং ঘটনাচক্র এলিমিনেশনের লাস্ট রিয়াকশন, সেটা হচ্ছে পাইরোলাইসিস অফ ইনঅক্সাইডস, কোপ এলিমিনেশন। এবং এইটা আর্থার সি কোপ বলে একজন আমেরিকান কেমিস্ট ছিলেন, তার নামে এই কোপ এলিমিনেশন। এই রিয়াকশনটাও একটা পাইরোলাইটিক এলিমিনেশন, ইন্ট্রামলিকুলার এলিমিনেশন, এবং এটার সাবস্ট্রেট হচ্ছে এন অক্সাইড। আমি আগে বলছিলাম না যে এস মিথাইল লেখার সময় সালফারটাকে ইনক্লাইন করে লিখতে হবে, ইটালিক্সে লিখতে হয়। এখানেও সেরকম এন অক্সাইড, এই বস্তুটা অ্যামিন অক্সাইড বা এন অক্সাইড, এইটা তৈরি হয় বেসিক্যালি অ্যামিনকে অক্সিডাইজ করলে। এবং এর জন্য আমরা একটা পার অ্যাসিড ব্যবহার করতে পারি। পার অ্যাসিডের ফর্মুলা হচ্ছে আর সি ডাবল বন্ডেড ও, তার পাশে একটা ও ও এইচ, একটা পারক্সো লিঙ্কেজ আছে, অথবা H2O2 দিয়ে সিম্পলি ট্রিট করলে এই নাইট্রোজেনটা অক্সিডাইজড হয় এবং অক্সিডাইজড হয়ে নাইট্রোজেনের উপর একটা O মাইনাস আসে। এবং এই কম্পাউন্ডটা যদি টারশিয়ারি অ্যামিন অক্সাইড হয় এবং তার বিটা কার্বনে যদি অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন থাকে, তাহলে একে হিট করলে কোপ এলিমিনেশনের থ্রু দিয়ে, ইন্ট্রামলিকুলার এলিমিনেশনের থ্রু দিয়ে এর একটা অ্যালকিন তৈরি করতে পারে। এখন এইটার সাথে সুগেভ এবং অ্যাসিটেট পাইরোলাইসিসের মূল তফাৎ হচ্ছে যে এখানে কিন্তু তুমি 6 সেন্টার সাইক্লিক টিএস পাচ্ছ না, এখানে তুমি 5 সেন্টার সাইক্লিক ট্রানজিশন স্টেট পাচ্ছ, যেটা আমরা এখানে দেখিয়েছি। আগেরটা কিন্তু 6 সেন্টার সাইক্লিক ট্রানজিশন স্টেট ছিল। এটা যে সিন এলিমিনেশন, সেটা প্রমাণ করেছে স্টিরিও স্পেসিফিক নেচারটা দেখে। তুমি একটা 3 আইসোমার নিয়েছো, একটা প্রপারলি সাবস্টিটিউটেড টারশিয়ারি অ্যামিন অক্সাইডের, এবং খেয়াল করে দেখো টারশিয়ারি অ্যামিন অক্সাইডের এইখানে নাইট্রোজেনের উপরে 4টে গ্রুপ থাকবে। একটা গ্রুপে আমরা বিটা হাইড্রোজেন রেখেছি, আর দুটো গ্রুপ, যে আরেকটা আছে ও মাইনাস অবভিয়াসলি, আর যে দুটো গ্রুপ আছে সেখানে দুটো কিন্তু মিথাইল আছে। এখানে কোনো বিটা হাইড্রোজেন টাইড্রোজেন কিছু নেই, অর্থাৎ এখানে এলিমিনেশন যা হবে সেটা এই দিক থেকেই হবে, মানে এই দিক ওর একটা পার্টেই হবে, অন্য পার্টে এলিমিনেশন করে ওরা নষ্ট করছে না জিনিসটাকে, দুটো মিথাইল রেখেছে। এই অ্যামিনগুলো কি করে বানায় এটা আমাদের এখন বলার স্কোপ নেই, এটা আমরা পরে বলবো। এই এনএন ডাইমিথাইল অ্যামিনগুলো কি করে বানায় সেটা আমরা পরে বলবো। তো এই জিনিসটাতে আহ, আহ, একটা বড় তফাৎ আমরা লক্ষ্য করলাম যে অ্যাসিটেটের সঙ্গে এবং জ্যানথেটের সঙ্গে হচ্ছে, ওগুলো 6 মেম্বার টিএস, এগুলো 5 মেম্বার টিএস। এখানে বেসিক সেন্টারটা হচ্ছে একটা ও মাইনাস, ওখানে ছিল অ্যাসিটেটের জন্য কার্বন অক্সিজেন ডাবল বন্ড, ওই অক্সিজেনটা কার্বনিল অক্সিজেনটা, আর কার্বন সালফার ডাবল বন্ড জ্যানথেটের ছিল কার্বন সালফার ডাবল বন্ড, এখানে কিন্তু ও মাইনাসটা হচ্ছে বেস। তো 5 সেন্টার সাইক্লিক ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে যাচ্ছে। একবার দেখা যাচ্ছে যে তুমি থ্রিও আইসোমার নিয়ে রিয়াকশন করছো, একবার এরাইথ্রো আইসোমার নিয়ে রিয়াকশন করছো। এরাইথ্রো আইসোমার নিয়ে রিয়াকশন করলে ফিনাইল আর মিথাইল, যদি এটা সিন হয় তো ফিনাইল আর মিথাইল হচ্ছে ইক্লিপস অবস্থায় আছে, আরেকবার ফিনাইল আর মিথাইল অ্যান্টি অবস্থায় আছে, অবভিয়াসলি নট অ্যান্টি, দে আর নট অ্যান্টি। ফিনাইল আর মিথাইল নন ইক্লিপস অবস্থায় আছে, অর্থাৎ এখানে মিথাইলের সাথে মিথাইলের ইক্লিপস, এখানে ফিনাইলের সাথে হাইড্রোজেনের ইক্লিপস। অ্যান্টি এটাকে কোনোভাবেই বলা যাবে না, দ্যাট ইজ এ স্লিপ অফ টাং, সো প্লিজ এক্সকিউজ। আউটকামটা হচ্ছে যে থ্রি আইসোমার থেকে আমি একটা এমন অলিফিন পাবো যেখানে সেই অলিফিনটা হচ্ছে এই ফিনাইল আর এই মিথাইল ট্রান্স অবস্থায় থাকবে, অর্থাৎ সেটা ই অ্যালকিন। এরাইথ্রো আইসোমার থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে জেড অ্যালকিন, এই ফিনাইল এবং এই মিথাইল অফকোর্স অফকোর্স একই দিকে আছে, এবং সেখানে আমরা জেড অ্যালকিন পেয়েছি। এবং আমরা যদি আরেকটু চিন্তা করতে পারি, তাহলে এবার যদি কেউ জিজ্ঞাসা করে যে থ্রি এবং এরাইথ্রোর মধ্যে কোনটা ফাস্টার রিয়াক্ট করবে বলে মনে হয়, অবভিয়াসলি যেদিকে ট্রানজিশন স্টেটটা মোর স্টেবল, উপরের দিকে ট্রানজিশন স্টেটটা মোর স্টেবল, কারণ এখানে মিথাইল মিথাইল ইক্লিপসিং আছে এবং ফিনাইল হাইড্রোজেন ইক্লিপসিং আছে, অ্যাজ অপোজ টু নিচের ট্রানজিশন স্টেটটা এরাইথ্রো আইসোমারের জন্য, সেখানে ফিনাইল মিথাইল ইক্লিপসিং আছে এবং মিথাইল হাইড্রোজেন ইক্লিপসিং আছে। ফিনাইল মিথাইল ইক্লিপসিং ইজ দ্য গ্রেভেস্ট প্রবলেম অফ দিস 4 ইক্লিপসিং ইন্টারাকশনস। কাজেই এখানে এরাইথ্রো আইসোমারের ট্রানজিশন স্টেট কিন্তু হাই এনার্জি এক্সপেক্ট করা যেতে পারে, এবং এরাইথ্রো আইসোমারের রেট অফ দ্য রিয়াকশন 3 থেকে কম হবে বলে আমরা এক্সপেক্ট করতে পারি, এবং অ্যাকচুয়ালি তাই হয়। থ্রি আইসোমার রিয়াক্টস ফাস্টার, এবং সেটার ম্যানিফেস্টেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি থ্রি আইসোমার লোয়ার টেম্পারেচারে রিয়াকশন করে। তার মানে থ্রি আইসোমারের অ্যাক্টিভেশন এনার্জিটা যে কম, সেটা টেস্টামেন্ট হচ্ছে লোয়ার টেম্পারেচারে তুমি রিয়াকশনটা করতে পারো। আর এরাইথ্রো আইসোমারের অ্যাক্টিভেশন এনার্জি বেশি বলেই তাকে হাই টেম্পারেচারে হিট করলে তবেই রিয়াকশনটা হয়, নাহলে রিয়াকশনটা হয়। রিয়াকশনটা হাইলি রিজিওসিলেক্টিভ। যদি বেঞ্জাইলিক টাইপের কোনো সিচুয়েশন থাকে তো বেঞ্জাইলিক প্রোটনকেও খাবে, এবং বেঞ্জাইলিক প্রোটনকে খেয়ে একটা হিউজ অ্যামাউন্টে বেঞ্জাইলিক ডাবল বন্ডটা তৈরি করতে পারে।
এবং সেখানে ওভারওয়েলমিং মেজরিটিতে তোমার আমাদের ইবেঞ্জাইলিক ডাবল বন্ড যেটা যে অ্যালকিনটা সেটা ডমিনেট করছে, মাত্র 7% অন্য অ্যালকিনটা তৈরি হচ্ছে। তো অফকোর্স এটা কেন হচ্ছে? ট্রানজিশন স্টেটটা অবভিয়াসলি মোর স্টেবল, এখানে তো স্ট্যাটিস্টিক্যালি মোর ফেভারেবল তো বটেই, কারণ এখানে তিনখানা হাইড্রোজেন ছিল। ঠিক এই এক্স্যাক্টলি এই জাতীয় একটা সিমিলার সিচুয়েশন আমরা একটু আগে সুগেভে দেখে এসেছি, সেখানে কিন্তু এই ধরনের কোনো রেশিও আমাদের চোখে পড়েনি। সেখানে একটা 45-37 এই জাতীয় রেশিও এটা চোখে পড়ছিল। বেঞ্জাইলিক ডাবল বন্ডটা মোর স্টেবল, মানে মেজর প্রোডাক্ট হচ্ছিল, বাট নট দিস মাচ। এখানে এটা একটা সাংঘাতিক ব্যাপার। এখানে ট্রানজিশন স্টেটটা তার মানে is highly stabilized because the developing double bond is conjugated with the phenyl. তার মানে that factor is very important. The developing double bonds conjugation with phenyl is very very important, and it is suppressing the statistical dominance of the beta prime position very successfully. সেখানে 90:7 রেশিওতে তৈরি হচ্ছে। এখন এই ধরনের ডিফারেন্স অফ অ্যাসিডিটি, কারণ এটা তো বেসিক্যালি অ্যাসিডিটি ডিফারেন্স, কারণ এই হাইড্রোজেনটা বেঞ্জাইলিক তাহলে এই হাইড্রোজেনটা মোর অ্যাসিডিক, যেটাকে আমরা ডেভেলপিং ডাবল বন্ড বলে বলছি, ডেভেলপিং ডাবল বন্ড উইথ ফিনাইল রিং কনজুগেশন বলছি, সেটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে লাল হাইড্রোজেনটা মোর অ্যাসিডিক, এই ব্ল্যাক হাইড্রোজেনটা লেস অ্যাসিডিক। এখানে ও মাইনাসটা অনেক বেশি বেসিক কম্পেয়ার টু কার্বন অক্সাইড ডাবল বন্ডই বলো বা কার্বন সালফার ডাবল বন্ডই বলো, তাহলে ওর প্রোটন খাওয়াটার প্রতি অ্যাট্রাকশনটা বেশি হবে, তো মোর অ্যাসিডিক প্রোটনকেও বেশি ভালো খাবে আর কি। তো এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে। যদি এই ধরনের অ্যাসিডিটির বিরাট ডিফারেন্স কিছু না থাকে, তাহলে কিন্তু আমরা মডেস্ট একটা রিজিও সিলেক্টিভিটি পাই, এবং সেক্ষেত্রে সর্ট অফ খানিকটা নাম্বার অফ বিটা হাইড্রোজেনটা অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টর দিয়ে গাইডেড হয়। যেমন আমরা এখানে একটা কম্পাউন্ড নিয়েছি, যেদিকে এদিকে দেখো এখানে আগের কম্পাউন্ডগুলোতে সব দুটো করে মিথাইল রাখছিল, এখানে ইচ্ছাকৃতভাবে দুটো আলাদা আলাদা চেন রেখেছে, একদিকে একটা প্রোপাইল চেন রেখেছে, একদিকে একটা ইথাইল চেন রেখেছে। তো ইথাইল চেনে যে বিটা প্রাইম পজিশন, সেখানে তুমি তিনখানা হাইড্রোজেন পাচ্ছ। প্রোপাইল চেনে যে ব্লু কালারের বিটা পজিশন, সেখানে তুমি দুটো হাইড্রোজেন পাচ্ছ। তাহলে যদি এই ব্লু এই বিটা পজিশন থেকে প্রোটন খায়, তাহলে প্রোপিন তৈরি হবে 38%, এবং তার সাথে এই করেসপন্ডিং সাইড প্রোডাক্টটা বেরিয়ে আসবে। যদি রেড কালারের বিটা প্রাইম পজিশন থেকে প্রোটন খায়, তাহলে ইথিলিন তৈরি হবে, এবং সেক্ষেত্রে সাইড প্রোডাক্ট হবে এইটা, মানে সাইড প্রোডাক্ট মানে অ্যাকম্পানিং প্রোডাক্ট বলা যেতে পারে। হাউএভার এদের যে রেশিও সেটা দেখো, এটা হচ্ছে অলমোস্ট 40:60, তার মানে হচ্ছে 2:3। তার মানে রেড প্রোটন খেয়ে অ্যালকিন তৈরি করা হচ্ছে 3, আর ব্লু প্রোটন খেয়ে অ্যালকিন তৈরি করা হচ্ছে 2। এবং সেটা কিন্তু ইনফ্যাক্ট তোমার ওই যে প্রোটনের রেশিও বিটা বনাম বিটা প্রাইম তাকে রিফ্লেক্ট করছে। সিমিলারলি এই কম্পাউন্ডের জন্য অনেকটা তাই। এখানে ইচ্ছাকৃতভাবে একটা হাইড্রোজেন রাখা হয়েছে রেড বিটা প্রাইম পজিশনে, আইসোবিউটিন তৈরি হচ্ছে 35%। এইদিকে দুখানা হাইড্রোজেন আছে, এইদিকে আমি একটা 1, 2, 3, 4 বিউটাইল চেন নিয়েছি, এদিকে একটা আইসোপ্রোপাইল চেন নিই, একটা সেট বিউটাইল চেন নিয়েছি, এইদিকে আমরা একটা এন বিউটাইল চেন নিয়েছি। তো এন বিউটাইল চেন নিলে তো অবভিয়াসলি তোমার তৈরি হবে, এখানে দুখানা ব্লু কালারের যে বিটা পজিশন আছে সেখানে দুখানা প্রোটন আছে, তো সেখান থেকে তৈরি হচ্ছে 1 বিউটিন, হুইচ ইজ অ্যাবাউট 65%। তুমি যদি রেশিও করো, তাহলে রাউন্ড অ্যাবাউট এটা অ্যাপ্রক্সিমেটলি 2:1 আসছে। এই যে রেশিওগুলো না, যে এগুলোকে তুমি সেট যে হফম্যান, এগুলো তো বলতে পারো যে এটা সেট যে এটা হফম্যান, এরকম ভাবে বলতে পারো। এন অক্সাইডের যে পাইরোলাইটিক সিন এলিমিনেশন, সেটা কিন্তু আমাদের যে হফম্যান কোয়াটার্নারি অ্যামোনিয়াম সল্টের যে হফম্যান এলিমিনেশন, যেখানে আমরা প্রথম দেখেছিলাম যে হফম্যান প্রোডাক্ট মেজর হতে পারে। ইটু রিয়াকশনে হফম্যান এবং সেট যে দুরকম প্রোডাক্ট তৈরি হয়, তুমি যদি বাল্কি বেস ইউজ করো তাহলে হফম্যান ডমিনেট করতে পারে, যদি ওনিয়াম সল্ট হিসেবে লিভিং গ্রুপ হিসেবে ওনিয়াম সল্ট নাও বা ফ্লুওরাইড নাও, তাহলে হফম্যান ডমিনেট করতে পারে। এই ধরনের ঘটনাগুলো আমরা দেখেছি। সেখানে কিন্তু আমাদের লক্ষ্য করার মতো বিষয় ছিল এই এই একটা কম্পাউন্ডে, এটা কিন্তু এন অক্সাইড নয়, ভালো করে খেয়াল করে দেখো, এটা এন অক্সাইড নয়, এটা একটা কোয়াটার্নারি অ্যামোনিয়াম সল্ট। এই জায়গাতে যদি তুমি ওই মাইনাস দিয়ে হিট করো, এই হাইড্রোজেনটা প্রায় খাবেই না, এই হাইড্রোজেনটাই অলমোস্ট এক্সক্লুসিভলি খায়, এবং সেখানে অলমোস্ট 98% প্রোডাক্ট এইদিকে প্রোটন থেকে আসে। এখানে অ্যাকচুয়ালি বেসটা হচ্ছে ওইচ মাইনাস, বাইরে থেকে আসছে। একই টাইপের সাবস্ট্রেটে তুমি যদি এন অক্সাইড দিয়ে যখন রিয়াকশনটা করছো, তখন কিন্তু এই ধরনের রিডিউস সিলেক্টিভিটি তুমি পাচ্ছ না। সেটা রিডিউস সিলেক্টিভিটি অনেকটা মিডিওকার রিডিউস সিলেক্টিভিটি, অ্যান্ড গাইডেড বাই the number of beta hydrogens, whereas number of beta hydrogens has nothing to do with the regioselectivity here. Of course, number of beta hydrogen যেদিকে বেশি সেদিক থেকে খাচ্ছে,
বা ট্রানজিশন স্টেট স্টেবিলিটি মাস্ট বি মোর ইম্পর্টেন্ট, কারণ যদি শুধু স্ট্যাটিস্টিক্যালি গাইডেড হতো তাহলে তুমি এইটা ইস টু এইটা অ্যাপ্রক্সিমেটলি 2:3 রেশিওতে পেতে, তা কিন্তু তুমি পাচ্ছ না, কারণ প্রোডাক্ট রেশিও হচ্ছে 1:49. So in this case the transition state stability is very much more important. আচ্ছা, এবার এই রিয়াকশন যে স্টিরিও সিলেক্টিভ সেটারও প্রমাণ করেছে, দেখেছে যে এই কম্পাউন্ডটা থেকে রিয়াকশন করলে ইএলকিন তৈরি হচ্ছে 71%, জেডএলকিন তৈরি হচ্ছে 29%। এখনো পর্যন্ত তোমাকে যে অ্যানালিসিসগুলো করতে বলেছিলাম সেরকম একটা অ্যানালিসিস আমি এখানে নিজে করে দিয়েছি। যদি তুমি জেডএলকিন করতে চাও তাহলে তোমার মিথাইল আর ইথাইল ট্রানজিশন স্টেটে ইক্লিপসিং আসবে, যদি ইএলকিন করতে চাও তাহলে মিথাইল আর ইথাইল ট্রানজিশন স্টেটে ইক্লিপসিং অবস্থায় থাকবে না, এমইএইচ এর সঙ্গে এবং ইটিএইচ এর সঙ্গে ইক্লিপসিং থাকবে। সো দিস ওয়ান ইজ ওয়ে বেটার, অবভিয়াসলি ভেরি মাচ বেটার। টেম্পারেচার যেটা লাগে, কোপ এলিমিনেশন কেন এত জনপ্রিয় সুগেভ কিংবা অ্যাসিডেটের তুলনায়, কারণ আমরা আগেই বললাম অ্যাসিডেট খুব প্রবলেমেটিক, কারণ 300+ টেম্পারেচার লাগে। সুগেভও এমন কিছু ভালো নয়, 150, 200, 250 টেম্পারেচার লাগে ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এর ক্ষেত্রে আমাদের কোয়াটারনারি এন অক্সাইড যেটা উইথ আ বিটা হাইড্রোজেন কোপ এলিমিনেশন, এটাতে টেম্পারেচার অনেক কম লাগে। কেন কম লাগে? তার কারণ, প্রথম কারণটা হচ্ছে অ্যাসিডেট পাইরোলিসিসের জন্য এই অক্সিজেনটা বেস, কার্বন অক্সিজেন ডাবল বন্ডের অক্সিজেনটাকে তুমি বেস হিসেবে কাজে লাগাচ্ছ, এখানে তুমি সালফারটাকে কাজে লাগাচ্ছ। এখানে টেম্পারেচার একটু কম লাগে অ্যাসিডেটের তুলনায়, কারণ এনট্রপি ফ্যাক্টরটা ওকে ফেভার করে, সেটা আমরা দেখেছি। আর এন অক্সাইডের পাইরোলাইসিস যখন, তখন বেসিক সেন্টারটা খেয়াল করে দেখো ওটা O-। অফকোর্স এই অক্সিজেন, এই সালফার আর এই O-, তার মধ্যে অনেক বেশি বেসিক হচ্ছে এইটা। তো বেস স্ট্রেংথ যদি বাড়ে, বেসের স্ট্রেংথ যদি বাড়ে, তাহলে এলিমিনেশন রিয়াকশন তো ফাস্টার হওয়ারই কথা, টেম্পারেচার কম লাগারই কথা। ঠিকই আছে, সেদিক থেকে দেখতে গেলে ঠিকই আছে। এন অক্সাইডটা একটা ডাইপোল, যেখানে N+ এবং O- আছে, এবং এটা ডাইপোল, সেক্ষেত্রে একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম চার্জ সেপারেশনও তো আছে। তুমি যখন একে প্রোডাক্টটা যখন বানিয়েছো তখন একটা অ্যালকিন তৈরি হয়েছে আর একটা এন হাইড্রক্সিল সাবস্টিটিউটেড কম্পাউন্ড তৈরি হয়েছে, যেখানে চার্জটা কিন্তু ডিসঅ্যাপিয়ার করে গেছে। এই চার্জ ডিসঅ্যাপিয়ারেন্স, এইটা একটা ড্রাইভিং ফোর্স ফর দি পাইরোলাইসিস অফ এন অক্সাইড, এবং এটাও অ্যাক্টিভেশন এনার্জিকে কমিয়ে দিতে হেল্প করে। এবং এইখানে যদি আমরা অ্যাসিটেট, xanthate এবং এন অক্সাইড পাইরোলিসিসকে আবার একবার চিন্তা করি, তাহলে দেখবো যে এখানে কার্বন অক্সাইড বন্ড ভাঙছে, এখানে কার্বন অক্সাইড বন্ড ভাঙছে, এখানে CN+ বন্ড ভাঙছে। এবার N+, এইটা অবভিয়াসলি অনেক বেটার লিভিং গ্রুপ কম্পেয়ার টু অক্সিজেন, কারণ এখানে প্রথম কথা কার্বন অক্সিজেন বন্ডটা একটু স্ট্রঙ্গার, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, কার্বনের সাথে স্ট্রঙ্গার বন্ড তৈরি করে। দ্বিতীয় কথা হচ্ছে এখানে কোথাওই অক্সিজেন উপর প্লাস চার্জ নেই, ফলে লিভিং গ্রুপ এবিলিটি যে বিরাট ভালো তা নয়, কিন্তু এখানে লিভিং গ্রুপ এবিলিটি অনেক ভালো, কারণ নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ আছে, প্লাস বন্ডটা উইক ছিল টু বিগিন উইথ, কাজে এইটা ভাঙবে তাড়াতাড়ি। এবং এই 3-4টে কারণের জন্য যেগুলো আমরা এখানে লিখলাম, তাহলে আমরা বলতে পারি যে পাইরোলাইসিস অফ এন অক্সাইড পাইরোলাইসিস, দেখো এখানে খেয়াল করে দেখো, নাইট্রোজেনটাকে আমি লিখেছি, এন অক্সাইড পাইরোলাইসিস ইজ much more favorable compared to either acetate or xanthate pyrolysis. এটার একটা কিউরিয়াস সলভেন্ট এফেক্ট আছে। ইনফ্যাক্ট সলভেন্ট এফেক্টটা হচ্ছে এরকম যে সলভেন্টের পোলারিটির উপর এর রেট অসম্ভব রকম সেন্সিটিভ, এবং দেখা যায় যে যদি আমরা প্রোটিক থেকে অ্যাপ্রোটিক সলভেন্টে যাই তাহলে মিলিয়ন ফোল্ড, অর্থাৎ 10⁶ টাইমস তোমার রেট ইনক্রিজ করতে পারে। এবং অ্যাপ্রোটিক সলভেন্টে যত আমরা পোলারিটি কমাই তত রিয়াকশন রেট ইনক্রিজ করে। এটার জন্য কারণটা কি? অবভিয়াসলি আমরা এই ধরনের সলভেন্ট এফেক্ট SN2 রিয়াকশনে তুমি হয় দেখেছো, নাহলে দেখে থাকবে, বা হয়তো দেখেও ফেলেছো এতক্ষণে। তো সেটার জন্য কারণ হচ্ছে এই রিয়াক্ট্যান্ট এবং ট্রানজিশন স্টেট, এদের চার্জ ডিস্ট্রিবিউশনের পরিবর্তন। দেখো রিয়াক্ট্যান্টে পুরো ফুল চার্জ সেপারেশন আছে, অন দি আদার হ্যান্ড ট্রানজিশন স্টেটে কিন্তু চার্জগুলো আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। প্রোডাক্টে এই O- OH হয়ে যাবে, তার ফলে এটার চার্জটা কমছে, O- কমে হয়ে গেছে অক্সিজেনের মাথায় ডেল মাইনাস, নাইট্রোজেনের মাথায় প্লাস, সেটা নিউট্রালাইজড হয়ে নিউট্রাল নাইট্রোজেন হয়ে যাবে, যেমনটা বললাম যে চার্জ নিউট্রালাইজেশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে এই নাইট্রোজেন প্লাসটা কমে হয়ে যাবে ইন্ডেল প্লাস। ওকে, তো তাহলে আমরা এটা ডেফিনেটলি বলতে পারি যে আমার ট্রানজিশন স্টেটটা লেস পোলার এবং রিয়াক্ট্যান্টটা মোর পোলার। তো তার জন্য তার সাথে পোলারিটি চেঞ্জ করলে কি হবে, আমরা এখানে দুটো সিচুয়েশন দেখছি। প্রথমে যে সিচুয়েশনটা দেখছি সেটা হচ্ছে একটা অ্যাপ্রোটিক সলভেন্ট বা একটা লেস পোলার সলভেন্ট, আপাতত লেস পোলার সলভেন্ট ভাবা যাক, লেস পোলার সলভেন্ট আমরা এটাকে দেখছি।
তো লেস পোলার সলভেন্টের থেকে যদি তুমি মোর পোলার সলভেন্টে যাও, ডটেড লাইনটা খেয়াল করে দেখো, এই জায়গাতে তুমি যতটা নেমেছো এখানে কিন্তু তুমি ট্রানজিশন সেটকে ততটা স্টেবিলাইজ করোনি। অর্থাৎ পোলারিটি বাড়ানোর ফলে টিএসও স্টেবিলাইজ হয়েছে, রিয়াক্ট্যান্টও স্টেবিলাইজ হয়েছে, কিন্তু দুটো ইকুয়াল অ্যামাউন্টে স্টেবিলাইজড হয়, এবং এটা কমনলি এক্সপেক্টেড। তার কারণ চার্জ সেপারেটেড বলে এটা মোর পোলার, এটা চার্জটা ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে বলে এটা লেস পোলার। তো যেটা মোর পোলার, পোলারিটি চেঞ্জে তার সেন্সিটিভিটি অনেক বেশি হবে। অর্থাৎ লেস পোলার সলভেন্ট থেকে মোর পোলার সলভেন্টে গেলে রিয়াক্ট্যান্ট অনেক বেশি স্টেবিলাইজড হবে, তার সলভেশন অনেক বেটার হবে। টিএস এরও সলভেশন বেটার হবে, কিন্তু অতটা বেটার হবে না, তার ফলে টিএস অতটা স্টেবিলিটি পাবে না। এবং এই ঘটনাটা যদি ঘটে তাহলে এফেক্টিভলি লেস পোলার সলভেন্ট থেকে মোর পোলার সলভেন্টে গেলে তোমার অ্যাক্টিভেশন এনার্জি কিন্তু বিরাট বেড়ে গেল, কারণ রিয়াক্ট্যান্ট স্টেবিলাইজড হয়ে গেছে, টিএস অতটা স্টেবিলাইজড হতে পারে। তুমি যদি উল্টো দিক থেকে ভাবো, অর্থাৎ মোর পোলার সলভেন্ট থেকে লেস পোলার সলভেন্টে গেলে রেটটা কেন বাড়ছে, তাহলে এরকমভাবে ভাবতে হবে যে মোর পোলার সলভেন্ট থেকে লেস পোলার সলভেন্টে গেলে ল্যাক অফ সলভেশন হবে, যেটাকে আমরা কমনলি ডিসলভেশন বলে থাকি। ডিসলভেশন, ডিই সলভেশন, ডিসলভেশন। তাহলে ডিসলভেশন যদি হয় তাহলে কার ডিসলভেশনটা বেশি হবে? যেটা মোর পোলার সেটার পোলারিটি চেঞ্জের সাথে তার সেন্সিটিভিটি বেশি, আমরা আগেই বললাম। তাহলে যেই পোলারিটি বেশি পোলারিটি সলভেন্ট থেকে তুমি লেস পোলার সলভেন্টে গেলে তার ডিসলভেশন অনেক বেশি হবে, অর্থাৎ তার এনার্জি উঠে যাবে অনেকটা বেশি। এই ডিসলভেশনটা টিএস এরও হবে, কিন্তু টিএসটা যেহেতু লেস পোলার তাই তার উঠবে কিন্তু কম উঠবে। তার ফলে বেসিক্যালি রিয়াক্ট্যান্ট বেশি ডিস্টেবিলাইজড হলো, টিএস অতটা ডিস্টেবিলাইজড হলো না, অ্যাক্টিভেশন এনার্জি কমে গেল, রেট অফ দ্য রিয়াকশন কিন্তু বেড়ে গেল। এটা গেল তোমার পোলারিটির ব্যাপার। তো হোয়াট অ্যাবাউট প্রোটিক অ্যাপ্রোটিক সলভেন্ট? প্রোটিক সলভেন্টে এত প্রবলেম কিসে? প্রোটিক সলভেন্টে রেট খুব ভালো না, কিন্তু অ্যাপ্রোটিক সলভেন্টে গেলে 10⁻6 টাইমস ইনক্রিমেন্ট হচ্ছে। ওয়াই? দ্যাট ইজ বিকজ তোমার এই যে রিয়াক্ট্যান্ট না, এখানে তো ও মাইনাস আছে, এন প্লাস আছে। ও মাইনাসটা প্রোটিক সলভেন্টের সাথে স্ট্রংলি হাইড্রোজেন বন্ড করতে পারে, আর যদি হাইড্রোজেন বন্ড করে তাহলে এই অক্সিজেনের যে নেগেটিভ চার্জ সেটা সলভেন্টের মধ্যে ডিসপার্সড হয়ে যাবে, ওর বেসিক নেচারটা কমে যাবে। বেসিক নেচার কমে গেলে রেট অফ দ্য রিয়াকশন তো অবভিয়াসলি কমবেই। এবার তুমি যদি প্রোটিক থেকে অ্যাপ্রোটিক সলভেন্টে চলে যাও, তাহলে অফকোর্স অ্যাপ্রোটিক সলভেন্টের বাই ডেফিনেশন তারা হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে কাজ করতে পারে না, এবং এই তো কেবলমাত্র হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টার। সলভেন্টও যদি হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টার হয় তাহলে হাইড্রোজেন বন্ডিং এর কোনো চান্স নেই, কারণ কোনো হাইড্রোজেন বন্ড ডোনার মিডিয়ামে নেই। অতএব এই ও মাইনাস পুরো ফুললি অ্যাক্টিভ এবং কোনো সলভেশন এক্সেপ্ট ফর দি আয়ন ডাইপোল ইন্টারাকশন আর কিছুও পাচ্ছে না, যেটা হাইড্রোজেন বন্ডিং, যেটা একটা মেজর সলভেশন ছিল ওর জন্য, সেটা অ্যাপ্রোটিক সলভেন্টে অ্যাবসেন্ট, এবং সেই জন্য এই হাইড্রোজেনটাকেও খুব সহজে খেতে পারবে, কারণ ওর বেসিটি অনেক বেশি হবে। দিস ইজ ভেরি মাচ সিমিলার টু দ্য এনহ্যান্সমেন্ট অফ SN2 rate when you move from a protic solvent to an aprotic solvent. Aprotic solvents such as DMSO, such as acetonitrile, such as N,N-dimethyl formamide, such as acetone ইত্যাদি। এই একই ঘটনা এই জায়গাতেও ঘটছে। অতএব আমরা এখানে পোলারিটি এবং প্রোটিসিটি অফ দ্য সলভেন্ট কিভাবে কোপ রিয়াকশনের রেটকে এফেক্ট করতে পারে সেটা আমরা আশা করি বুঝতে পারলাম। ওকে, এবার আমরা চলে যাই লাস্ট জায়গাটাতে। এটা সত্যি কথা বলতে তোমাদের হয়তো না পড়ালেও হতো, কিন্তু এই যে কম্পাউন্ডটা আমি বানিয়েছি ফাইনালি, এটা আমাদের পরে কাজে লাগবে। এটা পাইরোলাইটিক সিন এলিমিনেশনের কোপ এলিমিনেশনের সঙ্গে রিলেটেড বলে আমরা এটা পড়ছি। এটাকে অনেকে সেলেনঅক্সাইড এলিমিনেশন বা সেলেনো কোপ রিয়াকশন বলে, বিকজ এখানে সেলেনিয়ামের উপর রিয়াকশন। তুমি যদি মনে করো যে এটা তোমার পড়ার দরকার নেই, তুমি অ্যাবসলুটলি এটা বাদ দিতে পারো, কিন্তু আমি পড়িয়ে দিচ্ছি। এটা একটা এক্সটেনশন অফ কোপ এলিমিনেশন, এবং এইটা যিনি করেছিলেন তিনি এটা ডিসকভারি করেননি, কিন্তু এটা মানে ডিটেল এবং কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশনটা তার হাত ধরে হয়েছিল। তিনি হচ্ছেন হান্স রাইক, এবং এই ভদ্রলোক আরও একটা কারণে বিখ্যাত। ইনি ইউনিভার্সিটি অফ উইসকনসিন মেডিসনের মাস্টারমশাই ছিলেন। 2020 সালে আনফর্চুনেটলি মারা যান। এনার বহুদিন আগে থেকে একটা বিরাট উদ্যোগ ছিল ইন্টারনেটে বিভিন্ন অর্গানিক কেমিস্ট্রির যে ডেটাগুলো পাওয়া যায়, যেমন স্পেকট্রোস্কোপি ডেটা, অ্যাসিডিটি ডেটা, থার্মোকেমিক্যাল ডেটা, সেগুলোকে উনি কালেক্ট করে একটা রিপোজিটরি বানিয়েছিলেন। এবং উনি মারা যাওয়ার পরে আমেরিকান কেমিক্যাল সোসাইটি ওনার সম্মানে অর্গানিক কেমিস্ট্রি ডেটা বলে একটা ওয়েবসাইট লঞ্চ করেছে, যেখানে রেইকের তৈরি করা যে রেইক কালেকশন যেটাকে বলা হয়, সেটাকে ওরা সসম্মানে রক্ষা করেছে, এবং সেখানে ওরা আরও অন্যান্য ডেটা ক্রমাগত অ্যাড করে যাচ্ছে। এই ডেটাগুলো যারা রিসার্চ করে বা যারা ছাত্রী তাদের এই ডেটাগুলো অনেক সময় কাজে লাগে। আমি নিজে পার্সোনালি এই ডেটাগুলো থেকে বহুভাবে উপকৃত, এবং সেই কারণে যখন এই রিয়াকশনটা যখন আমি জানতে পারলাম যে এটা প্রফেসর রেইকের অ্যাকচুয়ালি কম্প্রিহেন্সিভলি কভার করা, তাই ওনার ছবিটা আমি এখানে দিয়েছি, sort of out of gratitude and to pay my homage to this great teacher and great scientist. তো এখানে আমরা যেটা করি সেলেনঅক্সাইড এলিমিনেশনের
যেটা থিম সেটা হলো একটা ইনঅলেট বানানো হয়। এখন তুমি কেসিপিটিসিপি পড়ার সময় আমরা পড়েছি যে এই ধরনের আনসিমেট্রিক্যাল কিটোনের মধ্যে যদি তুমি একটা স্টেরিক্যালি হিন্ডার নন নিউক্লিওফিলিক বেস সাচ অ্যাজ লিথিয়াম ডাইঅসমোবাইল অ্যামাইড দাও এবং লো টেম্পারেচারে রিয়াকশন করো, অর্থাৎ কাইনেটিক কন্ডিশনটাকে এনফোর্স করো, তাহলে ও লেস সাবস্টিটিউটেড পজিশন থেকে কাইনেটিক অ্যানোলেটটাকে তৈরি করে। এই জায়গাটা মোর ক্রাউডেড, এখান থেকে খাবে না। ও ভীষণ ক্রাউডেড, নিজের চেহারা ভীষণ বড়, সেই জন্য ও এই জায়গাটা থেকে খাবে, খেয়ে প্রোটন খেয়ে ও কাইনেটিক অ্যানোলেট তৈরি করে। তার মানে এসেনশিয়ালি তুমি কিন্তু এই দুটো আলফা পজিশনের মধ্যে তুমি ডিসক্রিমিনেশন করতে সমর্থ করো। এই কাইনেটিক অ্যানোলেটটাকে তুমি যদি পিএইচ এসিবিআর দিয়ে রিয়াকশন করো, তুমি ভাবতে পারো যে অ্যাজিভ এখানে পিএইচ সিএইচ2বিআর দিয়ে রিয়াকশন করা হচ্ছে। কার্বনের উপর যেরকম এসিড রিয়াকশন হয়, সিলেনিয়ামের উপরেও সেরকম এসিড রিয়াকশন। লিথিয়াম ব্রোমাইড বেরিয়ে যাবে, এখানে সিলেনিয়াম ঢুকে যাবে। এবার এই সিলেনিয়ামটাকে তুমি ভাবতে পারো যে অ্যাজিভ সিলেনিয়ামটা হচ্ছে নাইট্রোজেনের মতো। অ্যাকচুয়ালি অক্সিজেনের পরে সালফার, তারপরে হচ্ছে সেলেনিয়াম, কিন্তু তুমি ভাবতে পারো যে এটা অলমোস্ট নাইট্রোজেনের মতো বিহেভ করছে। এটাকে যদি তুমি H2O2 দিয়ে ট্রিট করো, তাহলে যেরকম অ্যামিন, টারশিয়ারি অ্যামিন থেকে টারশিয়ারি অ্যামিন অক্সাইড তৈরি হয়, ঠিক তেমন এখান থেকে সেলেনিয়াম কম্পাউন্ডটা থেকে সেলেনিয়াম অক্সাইড তৈরি হয়। এটাকে আমরা বলে থাকি সেলেন অক্সাইড। এই সেলেন অক্সাইডকে ইনফ্যাক্ট এগুলো হাইলি ল্যাবাইল, এবং খেয়াল করে দেখো মাত্র 25°C ঠিক যেরকম কোয়াটারনারি অ্যামোনিয়াম অক্সাইডের এলিমিনেশন রিয়াকশন হয়, সিন এলিমিনেশন রিয়াকশন হয়, সেরকম সিলেন অক্সাইডের এলিমিনেশন রিয়াকশন হয়। এই সিলেনিয়ামের পাশের অক্সিজেন মাইনাসটা বিটা প্রোটনটা খায়, অবভিয়াসলি এইদিকে একমাত্র এইটাই বিটা প্রোটন, এইদিকে বিটা কার্বন আছে বটে, কিন্তু এদিকে কোনো প্রোটন নেই, তাহলে এই হাইড্রোজেনটাকেই খেলো। এই কার্বন হাইড্রোজেন বন্ড ভেঙে আলফা কার্বন আর বিটা কার্বনের মধ্যে ডাবল বন্ড পড়লো এবং সেলেনিয়াম বেরিয়ে গেল, পিএইচএসিওএইচ হয়ে সেলেনল হয়ে বেরিয়ে গেল। একদম কোপ এলিমিনেশনের মতো, কিন্তু টেম্পারেচার আরো অনেক কম রাখছে, এবং আমরা একটা বিউটিফুল জিনিস অ্যাচিভ করতে পারলাম, সেটা হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিক কম্পাউন্ড। At this point of time, you will not appreciate the importance of these compounds, but as you go on, when you move to carbonyl chemistry in semester 3, you will understand how valuable synthetic targets these actually are. And to convert this compound to that is a big achievement, কারণ এখানে কিন্তু এই দিকেও একটা হাইড্রোজেন ছিল, এখানেও হাইড্রোজেন ছিল, এবং theoretically you could have a double bond here, and that would have been a more substituted double bond and conjugated with carbon. But তুমি এখানে কার্বন কার্বন ডাবল বন্ড ইনস্টল করেছো in conjugation with C double bonded O, but at the less substituted site. Again, you will probably not appreciate why this is important at this point of time, but let me assure you that this is a very useful transformation. আমরা জাস্ট এই জিনিসটা শেষ করব, সেখানে আমরা দুটো কথা বলবো জাস্ট। একটা হচ্ছে যে এই সিন এলিমিনেশন রিয়াকশনগুলো পেরিসাইক্লিক ইন নেচার। পেরিসাইক্লিক রিয়াকশন আমরা জানি যে সাইক্লিক ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে যায়, এবং সাধারণত একটা সাইক্লিক অ্যারে অফ ইলেকট্রনস থাকে, কন্টিনিউয়াস ওভারল্যাপ থাকে ট্রানজিশন স্টেটে, এবং অন্যান্য আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, যে পেরিসাইক্লিক রিয়াকশনের কিছু ডেফিনিশন আমরা সেম ওয়ানে পড়েছি, এবং তাদের আলাদা আলাদা দেখেছিলাম যে তাদের সিগমাট্রপিক পেয়ারিংয়ে, ইলেকট্রোসাইক্লিক রিং ওপেনিং, রিং ক্লোজিং, এবং ডিলসল্ডার টাইপের সাইক্লিক অ্যাডিশন রিয়াকশন, এইসবের মধ্যে আছে। এরা পেরিসাইক্লিক রিয়াকশন, স্পেশাল টাইপস অফ পেরিসাইক্লিক রিয়াকশন। একটা হচ্ছে রেট্রোইন, যেটা 6 সেন্টার সাইক্লিক ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে যায়, অর্থাৎ অ্যাসিডেট পাইরোলাইসিস এবং জ্যান্থেট পাইরোলাইসিস ইজ ভেরি মাচ কম্পারেবল টু রেট্রোইন রিয়াকশন। আর 5 সেন্টার সাইক্লিক ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে যেটা যায়, অর্থাৎ এই সিলেন অক্সাইড এলিমিনেশন, কিংবা মোর ইম্পর্টেন্টলি কোপ এলিমিনেশন, তোমাদের জন্য মোর ইম্পর্টেন্টলি কোপ এলিমিনেশন, দোজ আর 1-2 ডাইপোলার রেট্রোইন। হাউএভার, এটা নিয়ে কোনো ফার্দার ডিসকাশনের মধ্যে আমরা যাব না, আমরা জাস্ট এই ইনফরমেশনটা তোমাকে দিলাম। দিস ইজ প্রবাবলি নট ভেরি ইম্পর্টেন্ট at this point of time as well, but you should know যে these are pericyclic reactions, এবং any further discussion on these reactions are reserved for future. আমরা এগুলো যদি কখনো সুযোগ সুবিধা হয় পরে ডিসকাস করবো। পেরিসাইক্লিক রিয়াকশন পড়ার সময় যদি কখনো সুযোগ হয়, তাহলে এগুলো নিয়ে আমরা কিছু কথা বলতে পারি। এলিমিনেশন রিয়াকশনের আমাদের আলোচনা এইখানেই শেষ হলো।